বিভিন্ন কোম্পানির নামি দামি খাবারের অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে এবং সেই সমস্ত খাবার যেমন সুস্বাদু হয় তেমনি আকর্ষণীয় হয়। আজকের ক্লাসে আমরা সেই সমস্ত খাদ্য নিয়ে আলোচনা করব যে কি করে সেই খাদ্যগুলো এত সুস্বাদু হয় এবং এত আকর্ষণীয় হয়। এবং আজকের আলোচনার যে বিষয় সেটা হলো খাদ্য সংযোজক। মনে রাখবে যে খাদ্যের পুষ্টিগুণ বৃদ্ধি সেই সঙ্গে গন্ধ, স্বাদ ইত্যাদি বৃদ্ধির জন্য যে সমস্ত রাসায়নিক যৌগ খাদ্যে যুক্ত করা হয় তাদের বলা হয় খাদ্য সংযোজক। বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগ কিন্তু খাদ্যের সঙ্গে যুক্ত করে আমরা খাদ্যকে আকর্ষণীয় করে নিই। সেই সঙ্গে খাদ্যের কিন্তু কী করা হয়, সংরক্ষণ কাল বৃদ্ধি করা হয় যাতে সহজে খাদ্যটা নষ্ট না হয়। ফলে সংরক্ষণ কাল বৃদ্ধির জন্য, স্বাদ বৃদ্ধির জন্য, সেই সঙ্গে গন্ধ এবং পুষ্টিগুণ বৃদ্ধির জন্য যে সমস্ত রাসায়নিক যৌগ খাদ্যে যুক্ত করা হয় তাদের বলা হয় খাদ্য সংযোজক। এ ধরনের খাদ্য সংযোজকের যদি আমরা উদাহরণ দেখি, যেমন সংরক্ষক, যেমন মিষ্টকারক, অ্যান্টিঅক্সিডেন্ট, ইত্যাদি খাদ্যের মধ্যে পৌষ্টিক অনুপূরক, এই জিনিসগুলো আমরা খাদ্যের মধ্যে যুক্ত করি। এরা হলো খাদ্য সংযোজকের উদাহরণ। এদের মধ্যে মনে রাখবে একমাত্র পৌষ্টিক অনুপূরকের পুষ্টিগুণ আছে, বাকিগুলোর কিন্তু কোনো পুষ্টিগুণ নেই। এরা অপরিবর্তিত অবস্থায় দেহ থেকে নির্গত হয়, এদের কোনো ক্যালোরিফিক ভ্যালু থাকে না। সুতরাং খাদ্যের জীবনকাল বৃদ্ধির জন্য, খাদ্যকে স্বাদযুক্ত এবং আকর্ষণীয় করার জন্য আমরা যে সমস্ত রাসায়নিক যৌগ খাদ্যে যুক্ত করি তাদের বলা হয় খাদ্য সংযোজক, ফুড অ্যাডিটিভ। এ ধরনের খাদ্য সংযোজকের উদাহরণ যেমন খাদ্য সংরক্ষক, মিষ্টকারক, অ্যান্টিঅক্সিডেন্ট, পৌষ্টিক অনুপূরক। এদের মধ্যে একমাত্র পৌষ্টিক অনুপূরকেরই পুষ্টিগুণ আছে, বাকিগুলোর কিন্তু কোনো পুষ্টিগুণ নেই। এরা শরীরে কোনো ক্যালোরি তৈরি করে না, এরা অপরিবর্তিত অবস্থায় শরীর থেকে নির্গত হয়। এরকম পৌষ্টিক অনুপূরকের উদাহরণ যেমন ভিটামিন, যেমন খনিজ অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, এদের পুষ্টিগুণ আছে। আমরা এবার এই ধরনের কিছু খাদ্য সংযোজক নিয়ে আলোচনা করব। কৃত্রিম মিষ্টকারক, এই সমস্ত যৌগ আমরা চিনির পরিবর্তে ব্যবহার করি। চিনির পরিবর্তে ব্যবহৃত হয় যারা ডায়াবেটিসে আক্রান্ত বা যাদের দৈহিক ওজন বৃদ্ধি পায় তাদের কিন্তু চিনি বা সুক্রোজ গ্রহণ করা উচিত নয়। তাদের সেই চিনি বা সুক্রোজের পরিবর্তে আমরা যে সমস্ত রাসায়নিক যৌগ ব্যবহার করে থাকি মিষ্টকারক হিসাবে তাদেরকে আমরা বলি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ। এই সমস্ত পদার্থকে আমরা চিনির পরিবর্তে ব্যবহার করি। এদের কিন্তু কোনো শক্তি বা ক্যালোরিফিক ভ্যালু থাকে না, এরা শরীরে কোনো শক্তি বা ক্যালোরি উৎপন্ন করে না। সেই সঙ্গে মনে রাখবে এরা কিন্তু জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই ধরনের দু চারটা আমরা কৃত্রিম মিষ্টি নিয়ে আলোচনা করব। যেমন সেকারিন, সবারই আমরা জানি বহুল প্রচলিত সেকারিন, বহুল প্রচলিত একটা কৃত্রিম মিষ্টিকারক পদার্থ সেকারিন। এর রাসায়নিক নাম অর্থ সালফো
বেনজিমাইট। এই সেকারিন এটা চিনির চেয়ে, বলতে পারবে কত গুণ এটা বেশি মিষ্টি চিনির চেয়ে? সেকারিন চিনির থেকে প্রায় 550 গুণ বেশি মিষ্টি। সেকারিন, আবার এই সেকারিন কিন্তু জৈব বিশ্লেষণ নয়, এর দেহে বিপাক্রিয়া অংশগ্রহণ করে না, জৈব অবিশ্লেষ। জৈব অবিশ্লেষ। আর সেকারিন দীর্ঘদিন ব্যবহারে কিন্তু এটা ক্যান্সারের সৃষ্টি করতে পারে। দীর্ঘদিন ব্যবহারে ক্যান্সার হতে পারে। সে কারণে সেকারিন বেশি দিন ব্যবহার করতে হয় না। মনে রাখবে সেকারিন একটা কৃত্রিম মিষ্টি, যার রাসায়নিক নাম অর্থোসালফোবেনজিমাইট, যেটা চিনির থেকে প্রায় 550 গুণ বেশি মিষ্টি। এটা জৈব অবিশ্লেষ্য, আর দীর্ঘদিন ব্যবহারে এটা ক্যান্সার সৃষ্টি হতে পারে। এর কিন্তু কোনো ক্যালোরিফিক ভ্যালু নেই, অর্থাৎ শরীরে এটা কোনো ক্যালোরি উৎপন্ন করে না, এবং দীর্ঘদিন এটা ব্যবহারে কিন্তু ক্যান্সারের সৃষ্টি হতে পারে। এবং যারা গর্ভবতী মহিলা তাদের জন্য কিন্তু এটা ব্যবহার করতে বলা হয় না, এটা নিষিদ্ধ আছে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটা নিষিদ্ধ। সুতরাং মনে রাখবে সেকারিন একটা কৃত্রিম মিষ্টি, যার রাসায়নিক নাম অর্থোসালফোবেনজিমাইট, চিনির চেয়ে 550 গুণ বেশি মিষ্টি। এটা বায়োডিগ্রেডেবল নয়, এটা শরীরে ক্যালোরি উৎপন্ন করে না, অর্থাৎ এর ক্যালোরিফিক ভ্যালু নেই, এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটা গ্রহণ করা নিষিদ্ধ। অ্যাসপার্টেম আরেকটা কৃত্রিম মিষ্টি, এবং অ্যাসপার্টেম উৎপন্ন হয় ফিনাইল অ্যালানিন বলে একটা অ্যামিনো অ্যাসিড আছে। ফিনাইল অ্যালানিন ও অ্যাসপার্টিক অ্যাসিড, এই দুটো রাসায়নিক বিক্রিয়া করে অ্যাসপার্টেম তৈরি করে। মনে রাখবে ফিনাইল অ্যালানিন আর অ্যাসপার্টিক অ্যাসিড থেকে অ্যাসপার্টেম যৌগটা তৈরি হয়। অ্যাসপার্টেম একটা ডাইপেপটাইড জাতীয় যৌগ। ডাইপেপটাইড মিথাইল এস্টার জাতীয় যৌগ। চিনির চেয়ে এটা প্রায় 100 গুণ বেশি মিষ্টি। চিনির চেয়ে 100 গুণ বেশি মিষ্টি চিনি অপেক্ষা। সেই সঙ্গে অ্যাসপার্টেম কিন্তু তাপে বিয়োজিত হয়। অ্যাসপার্টেম তাপ সহ্য করতে পারে না, তাপে এটা বিয়োজিত হয়। সে কারণে একে আমরা কি করি, ঠান্ডা খাদ্যবস্তু ও নরম পানীয়তে ব্যবহার করি। কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস নরম পানীয়তে ব্যবহার করায়। কাজেই মনে রাখবে অ্যাসপার্টেম আর একটা কৃত্রিম মিষ্টিকারক পদার্থ, যেটা ফিনাইল অ্যালানিন আর অ্যাসপার্টিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন হয় ডাইপেপটাইড মিথাইল এস্টার জাতীয় যৌগ। চিনির চেয়ে প্রায় 100 গুণ বেশি মিষ্টি, কিন্তু এটা তাপ সহ্য করতে পারে না, সহজে তাপে বিয়োজিত হয়। সে কারণে আমরা ঠান্ডা খাদ্যবস্তু এবং নরম পানীয়তে এটা ব্যবহার করি। মনে রাখবে যারা ফিনাইল কিটোন ইউরিয়া রোগাক্রান্ত, যারা ফিনাইল কিটোন ইউরিয়া রোগে আক্রান্ত, তাদের কিন্তু রোগাক্রান্তদের এটা নিষিদ্ধ। ফিনাইল কিটোন ইউরিয়া রোগে আক্রান্ত যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাসপার্টেম গ্রহণ করা নিষিদ্ধ। আমরা পরের চিনিতে চলে যাব। আরেক ধরনের চিনি আছে কৃত্রিম চিনি, যাকে বলা হয় এলিটেম। এটা চিনি অপেক্ষা প্রায় 2000 গুণ বেশি মিষ্টি।
চিনি অপেক্ষা 2000 গুণ বেশি মিষ্টি এলিটেম, এবং এটা অ্যাসপার্টেম অপেক্ষা একটু বেশি স্থায়ী। অ্যাসপার্টেম অপেক্ষা বেশি স্থায়ী এলিটেম। কিন্তু অধিক মিষ্টতার জন্য বলো তো, এত গুণ 2000 গুণ বেশি মিষ্টি, ফলে এত অধিক মিষ্টতার জন্য এর ব্যবহার সীমিত। ফলে এলিটেম আর একটা কৃত্রিম মিষ্টি, যেটা চিনির চেয়ে প্রায় 2000 গুণ বেশি মিষ্টি। এত বেশি মিষ্টি যে এটার মিষ্টতা কন্ট্রোলই করা যায় না, সে কারণে এর ব্যবহার কিন্তু খুব কম। আমরা চলে যাব পরের চিনি, যাকে বলা হয় সুক্রালোজ। ভালো একটা চিনি, ইম্পর্টেন্ট চিনি সুক্রালোজ। এটা সুক্রোজের ট্রাইহ্যালো ডেরিভেটিভ বা ট্রাইক্লোরো। এই অণুটার মধ্যে 3টা ক্লোরিন পরমাণু আছে, পরীক্ষার সময় অনেক সময় এটা উল্লেখ করে, ট্রাইক্লোরো ডেরিভেটিভ সুক্রালোজ। চিনির চেয়ে এটা প্রায় 600 গুণ বেশি মিষ্টি, 600 গুণ বেশি মিষ্টি এটা চিনি অপেক্ষা। আর এটা কিন্তু তাপ সহ্য করতে পারে, অর্থাৎ এই মিষ্টিটা তাপে বিয়োজিত হয় না। যেহেতু তাপে বিয়োজিত হয় না, সে কারণে এটাকে আমরা কি করি, রান্নার খাবারে ব্যবহার করে থাকি। রান্নার খাদ্য বস্তুতে ব্যবহৃত হয়, গরম খাবারে এটাকে ব্যবহার করা যায়। সেই সঙ্গে এটা দাঁতেরও আবার ক্ষয় করে না, দাঁতের ক্ষয় করে না। সুতরাং সুক্রালোজ খুব দরকারি একটা কৃত্রিম মিষ্টি, যেটা সুক্রোজের ট্রাইক্লোরো ডেরিভেটিভ, যার মধ্যে 3টা সিএল পরমাণু থাকে এক একটা অণুতে। এটা প্রায় চিনির চেয়ে 600 গুণ বেশি মিষ্টি। আর এর ব্যবহারের সুবিধা, এটা তাপে বিয়োজিত হয় না, সেই জন্য রান্না করা খাবারে আমরা এটাকে ব্যবহার করতে পারি। আর এটা আবার দাঁতেরও ক্ষয় করে না। আমরা চলে যাব পরের চিনি, যাকে বলা হয় সাইক্লামেট। এই সাইক্লামেট এটা চিনি অপেক্ষা সামান্য বেশি মিষ্টি, চিনি অপেক্ষা 7 গুণ বেশি মিষ্টি। কিন্তু মনে রাখবে, সাইক্লামেট এটা টিউমার সৃষ্টি করে। আর এই টিউমার সৃষ্টি করে বা এর ক্ষতিকারক প্রভাব ব্যাপক হওয়ার ফলে এটা কিন্তু পৃথিবীতে এটা নিষিদ্ধ হয়ে গেছে। ফলে এটার ব্যবহার আর নেই, এটা নিষিদ্ধ। সুতরাং সাইক্লামেট একটা কৃত্রিম মিষ্টি, যেটা টিউমার সৃষ্টির কারণ। প্রায় চিনির কাছাকাছি মিষ্টি হলেও যেহেতু এটা টিউমার সৃষ্টির অন্যতম প্রধান কারণ, ফলে গোটা পৃথিবীতে এর ব্যবহার বন্ধ হয়ে গেছে। আমরা যদি পরের দেখি এল গ্লুকোজ। এটা কিন্তু ডি গ্লুকোজের মতন মিষ্টি, ডি গ্লুকোজের এটা সমান মিষ্টি, কিন্তু এর ক্যালোরিফিক ভ্যালু নেই, ক্যালোরি উৎপন্ন করে না। ডি গ্লুকোজের কিন্তু ক্যালোরিফিক ভ্যালু আছে, এল গ্লুকোজের ক্যালোরিফিক ভ্যালু নেই। ফলে যে সমস্ত মানুষের ওজন বেড়ে যায়, দৈহিক ওজনের বৃদ্ধি ঘটে, তাদের ক্ষেত্রে কিন্তু ডি গ্লুকোজ দেওয়া যাবে না, তাদের ক্ষেত্রে এল গ্লুকোজ ব্যবহার করা যাবে। আমরা যদি আরেকটা চিনির কথা, কৃত্রিম চিনির কথা ভাবি, সুক্রোনিক অ্যাসিড। এটা লাস্ট যে সুক্রোনিক অ্যাসিড, এই চিনিগুলো আমাদের পরিচিতি মনে রাখতে হবে। সুক্রোনিক অ্যাসিড অধিক মিষ্টি, এটা প্রায় চিনি অপেক্ষা 2 লক্ষ গুণ বেশি মিষ্টি। ফলে এত মিষ্টি হওয়ার ফলে এর ব্যবহার একদম সীমিত।
এটা সুক্রোনিক অ্যাসিড চিনি অপেক্ষা 2 লক্ষ গুণ বেশি মিষ্টি। আমরা যে চিনিগুলো দেখলাম কৃত্রিম চিনি, আমরা খাদ্যে এই সমস্ত চিনি ব্যবহার করি এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত বা যাদের দৈহিক ওজন বৃদ্ধি পাচ্ছে সব ধরনের মানুষ কিন্তু এই কৃত্রিম চিনিগুলো ব্যবহার করে। ফলে বিভিন্ন কোম্পানি বিভিন্ন খাদ্যে এই ধরনের কৃত্রিম মিষ্টিকারক পদার্থগুলো ব্যবহার করে থাকে। আমরা এক ধরনের খাদ্য সংযোজক নিয়ে আলোচনা করব যাকে খাদ্য সংরক্ষক বলা হয়, ফ্রুট প্রিজারভেটিভ। খাদ্য সংরক্ষক যে সমস্ত রাসায়নিক যৌগ কি করে খাদ্যে, যে সমস্ত রাসায়নিক যৌগ খাদ্যকে জীবাণু ও বায়বীয় বায়ুর জারণ থেকে রক্ষা করে। মনে রাখবে যে সমস্ত রাসায়নিক যৌগ খাদ্যকে জীবাণু অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদির আক্রমণ থেকে রক্ষা করে এবং বায়বীয় জারণ থেকে খাদ্যকে রক্ষা করে, সেই সমস্ত রাসায়নিক যৌগকে বলা হয় খাদ্য সংরক্ষক। খাদ্যের জীবনকাল বৃদ্ধির জন্য এবং বায়বীয় জারণের হাত থেকে রক্ষা করার জন্য আমরা এই ধরনের খাদ্য সংরক্ষক রাসায়নিক যৌগগুলো খাদ্যে ব্যবহার করে থাকি এবং এই ধরনের খাদ্য সংরক্ষক ব্যবহার করার প্রচলন কিন্তু বহুদিন আগে থেকেই। ফলে ট্রেডিশনালি খাদ্য আমরা যে সংরক্ষণ করে থাকতাম সেখানে তেল, লবণ, চিনি এই সমস্ত যৌগ দিয়ে কিন্তু খাদ্য সংরক্ষণ করার প্রথা বহুদিন আগে থেকে। এরা কি করে, এরা খাদ্যের উপর একটা আস্তরণ ফেলে, এই খাদ্যের উপর একটা লেয়ার বা আস্তরণ ফেলার ফলে আস্তরণ তৈরি হওয়ার ফলে খাদ্য কিন্তু কি হয়, খাদ্য জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে না, জীবাণু দ্বারা আক্রান্ত হয় না, ফলে খাদ্যের জীবনকাল বৃদ্ধি পায়। আবার আমরা দেখেছি যে চিনির সিরাপ আর একটা পদ্ধতি যেখানে চিনির সিরাপ দ্বারা আম, আপেল ইত্যাদি সংরক্ষণ করা হয়। আম, আপেল সংরক্ষণ করা, এগুলো ট্রেডিশনাল, বহুদিন আগে থেকে মানুষ এই ধরনের সংরক্ষণ করে আসছে। আবার আমরা দেখব যে অতিরিক্ত সল্টিং বলে একটা টেকনিক আছে, সল্টিং যেখানে অতিরিক্ত খাদ্য লবণ, যে আমার খাওয়ার যে লবণটা খাই সে অতিরিক্ত খাদ্য লবণ দিয়ে খাদ্য সংরক্ষণ, মাছ মাংস সংরক্ষণ করা হয়। ফলে অতিরিক্ত খাদ্য লবণ দ্বারা যে খাদ্য সংরক্ষণ করার যে টেকনিকটা, এই টেকনিকটাকে বলা হয় সল্টিং। আবার আমরা জানি ভিনিগার, সাইট্রিক অ্যাসিড, চিনি ইত্যাদি দিয়ে কিন্তু আমরা কি করি, যেমন আমরা জ্যাম, আচার ইত্যাদি সংরক্ষণ করে থাকি। ফলে খাদ্য সংরক্ষক হলো সেই জাতীয় রাসায়নিক যৌগগুলো যারা খাদ্যের মধ্যে একটা আস্তরণ তৈরি করে জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং বায়বীয় জারণ থেকে খাদ্য রক্ষা করে। এবং যে টেকনিকগুলোর কথা আমরা বললাম এরা হলো ট্র্যাডিশনাল, এরা বহুকাল থেকে মানুষ কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করে আসছে। যেমন তেল, লবণ, চিনির মিশ্রণ খাদ্যের উপর একটা আস্তরণ তৈরি করে বলে জীবাণুর বৃদ্ধি ব্যাহত হয় এবং বায়বীয় জারণও হ্রাস পায়। আবার চিনি সিরাপ দিয়ে আম, আপেল ইত্যাদি ফল সংরক্ষণ করার প্রথা বহুদিন থেকে প্রচলিত। অতিরিক্ত খাদ্য লবণ দিয়ে আমরা মাছ মাংস সংরক্ষণ করে থাকি এবং এই টেকনিকটাকে বলা হয় সল্টিং। আবার ভিনিগার, সাইট্রিক অ্যাসিড, চিনি ইত্যাদি দিয়ে যে আচার তৈরি হয় সেই আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে, কারণ এরা আচারের উপর যে আস্তরণটা তৈরি করে তাতে জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাসের আক্রমণ অনেকটাই প্রতিহত হয়। সোডিয়াম বেনজয়েট রাসায়নিক যৌগ, এই যৌগটাকে আমরা খাদ্য সংরক্ষক হিসাবে ব্যবহার করে থাকি। এটা সাধারণত নরম পানীয়তে ব্যবহার করা হয়। নরম পানীয়তে আমরা এই সোডিয়াম বেনজয়েটটা ব্যবহার করে থাকি। আবার সোডিয়াম আম্লিক খাদ্যে একে ব্যবহার করা হয়, আর এই সোডিয়াম বেনজয়েট
বিপাক ক্রিয়ায় এটা বিপাকে এটা হিপিউরিক অ্যাসিড গঠন করে। হিপিউরিক অ্যাসিড গঠনের মাধ্যমে এটা মূত্র থেকে নির্গত হয়, গঠনের মাধ্যমে মূত্র দ্বারা নির্গত হয়। সুতরাং সোডিয়াম বেনজয়েট হলো একটা রাসায়নিক যৌগ যেটা খাদ্য সংরক্ষক হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এটা নরম পানীয়তে ব্যবহার করা হয়, আম্লিক খাদ্যে ব্যবহার করা হয়, আর এটা বিপাক ক্রিয়ায় হিপিউরিক অ্যাসিড গঠনের মাধ্যমে মূত্র দ্বারা নির্গত হয়। আমরা দেখব সোডিয়াম বেনজয়েটের পর সোডিয়াম বা ক্যালসিয়াম প্রোপানয়েড। ক্যালসিয়াম প্রোপানয়েড এটা ময়দা জাতীয় খাদ্যে ব্যবহার করা হয়। ময়দা জাতীয় খাদ্যে আমরা এটাকে ব্যবহার করে থাকি। ময়দা জাতীয় খাদ্যে ব্যবহার করা হয়। আর সোডিয়াম বা পটাশিয়াম প্রোপানয়েড এটা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এদের বৃদ্ধি রোধ করে। সোডিয়াম বা ক্যালসিয়াম প্রোপানয়েড ময়দা জাতীয় খাদ্য সংরক্ষক হিসাবে ব্যবহার করা হয়, আর এটা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের বৃদ্ধি রোধ করে। খাদ্য সংরক্ষক হিসাবে আমরা যেমন সোডিয়াম মেটাবাইসালফাইড ব্যবহার করে থাকি। সোডিয়াম মেটাবাইসালফাইড সোডিয়াম মেটাবাইসালফাইড এটা জ্যাম, আচার সংরক্ষণে ব্যবহার করা হয়। এছাড়াও সোডিয়াম মেটাবাইসালফাইড বিয়োজিত হয় সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে, আর এই সালফার ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড তৈরি করে। সালফিউরাস অ্যাসিড, এই সালফিউরাস অ্যাসিড এটা জীবাণুর বৃদ্ধি রোধ করে। তাছাড়া সালফার ডাইঅক্সাইড গ্যাসীয় সালফার ডাইঅক্সাইড আমরা সবজি, ফল সংরক্ষণ করে। সুতরাং সোডিয়াম মেটাবাইসালফাইড রাসায়নিক সংরক্ষক, সেটা জ্যাম, আচার সংরক্ষণে আমরা ব্যবহার করি। আবার সোডিয়াম মেটাবাইসালফাইড বিয়োজিত হয়ে যে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে জলের সঙ্গে বিক্রিয়ায় সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হয়, যেটা জীবাণুর বৃদ্ধি রোধ করে। এছাড়া সালফার ডাইঅক্সাইড গ্যাস সবজি, ফল সংরক্ষণে ব্যবহার করে থাকি। খাদ্য সংরক্ষক হিসাবে আমরা পটাশিয়াম সরবেট অথবা সরবিক অ্যাসিড ব্যবহার করে থাকি। সরবিক অ্যাসিড বা পটাশিয়াম সরবেট কি, এদেরকে মাছ, মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। মাছ, মাংস সংরক্ষণ করা হয় সরবিক অ্যাসিড বা পটাশিয়াম সরবেট দ্বারা। আমরা ইপোক্সাইড ব্যবহার করি, ইপোক্সাইড জাতীয় খাদ্য সংরক্ষক। সাধারণত এদেরকে দিয়ে মশলা, বাদাম আর শুষ্ক ফল সংরক্ষণ করা হয়। শুষ্ক ফল সংরক্ষণ করে থাকে। ইপোক্সাইড জাতীয় যে রাসায়নিক যৌগগুলো আছে যারা খাদ্য সংরক্ষক, এদেরকে দিয়ে আমরা মশলা, বাদাম, শুষ্ক ফল ইত্যাদি সংরক্ষণ করে থাকি। আমরা প্যারা হাইড্রক্সি বেনজয়েট এস্টার এটা নরম পানীয়তে ব্যবহার করা হয়।
এটা দিয়ে মাছ মাংস সংরক্ষণ করা হয়, আবার এটা দিয়ে আচারও সংরক্ষণ করা হয়। রান্না করা খাবার, গরম খাবার বা রান্না করা খাবারে এটা আমরা ব্যবহার করে থাকি খাদ্য সংরক্ষক হিসাবে। প্যারা হাইড্রক্সি বেঞ্জয়েড এস্টার নরম পানীয়তে ব্যবহার করা যায়, মাছ মাংস সংরক্ষণ করা হয়, আচার এবং রান্না করা খাবারেও আমরা এটাকে ব্যবহার করে থাকি। অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ। অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলো এরা এক ধরনের খাদ্য সংরক্ষক। খাদ্যের সাধারণত অসম্পৃক্ত চর্বি আর তেল, এই সমস্ত খাদ্য কিন্তু বায়ু দ্বারা, অর্থাৎ এরা কিন্তু বায়ু দ্বারা জারিত হয় এবং বায়ু দ্বারা জারণের ফলে এরা হাইড্রোপারক্সাইড জাতীয় যৌগ তৈরি করে। হাইড্রোপারক্সাইড ফলে চর্বি জাতীয় যে খাদ্যগুলো আছে, ডালডা, ঘি ইত্যাদি থেকে প্রস্তুত যে খাদ্যগুলো বাতাসে রেখে দিলে কিছুদিন পর এরা বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়, হাইড্রোপারক্সাইড জাতীয় যে যৌগগুলো তৈরি করে। এর ফলে এদের মধ্যে পচা গন্ধের সৃষ্টি হয়, কারণ বায়বীয় জারণের ফলে হাইড্রোপারক্সাইড জাতীয় যৌগ তৈরি করায় এরা পচা গন্ধের সৃষ্টি করে। আমরা কি করি, সেই সমস্ত রাসায়নিক যৌগ ব্যবহার করি যারা এই জারণটাকে রোধ করে। যে সমস্ত রাসায়নিক যৌগ এই ধরনের বায়বীয় জারণটাকে বন্ধ করে তাদেরকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ। অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলো কি করে? অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলো এরা হলো মুক্তমূলক। অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলো মুক্তমূলক নিরোধক এবং এরা কি অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলো খাদ্য অপেক্ষা অক্সিজেনে বেশি সক্রিয়। ফলে খাদ্যের আগে এরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং খাদ্যকে জীবাণুর হাত থেকে বা বায়বীয় জারণ থেকে রক্ষা করে। এ ধরনের সব মনে রাখবে। অসম্পৃক্ত চর্বি এবং তেল জাতীয় খাদ্যগুলো বেশ কিছুদিন পর দুর্গন্ধের সৃষ্টি করে, কারণ এরা বায়বীয় জারণের ফলে হাইড্রোপারক্সাইড জাতীয় যৌগ গঠন করে। আমরা সেই সমস্ত যৌগ ব্যবহার করি যারা এই ধরনের জারণটাকে বন্ধ করে, আর এই যৌগগুলোকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ। এমনি অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ প্রাকৃতিক হয়, আবার কৃত্রিমভাবে অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ তৈরি করা হয়। এরকম অ্যান্টিঅক্সিডেন্ট যৌগের উদাহরণ যেমন প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যৌগের উদাহরণ অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড যাকে আমরা মূলত কি বলি, ভিটামিন সি। আবার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যৌগের উদাহরণ আলফা টকোফেরল বা বিটা টকোফেরল। এরা এক ধরনের ভিটামিন, নাম বলতে পারবে এদেরকে বলা হয় ভিটামিন ই। এছাড়াও আমরা ব্যবহার করে থাকি যেমন BHA, আমরা পুরো নাম বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল। আমরা ব্যবহার করে থাকি BHT, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন। এই সমস্ত যৌগ আমরা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ব্যবহার করে থাকি। এরা চর্বি এবং চর্বি তেল জাতীয় খাদ্যের উপর একটা আস্তরণ ফেলে, ফলে বাতাসের বায়বীয় যে জারণ সেটা এই সমস্ত যৌগের সঙ্গে সংগঠিত হয় এবং খাদ্যটা বায়বীয় জারণ থেকে রক্ষা পায়। পরিষ্কারক পদার্থ। আমাদের যে জামা কাপড় নোংরা হয়, আমরা সাবান বা ডিটারজেন্ট দিয়ে সেই জামা কাপড় পরিষ্কার করি।
জামা কাপড় পরিষ্কার করার যে কৌশল, সাবান এবং ডিটারজেন্ট কিভাবে জামা কাপড় পরিষ্কার করে সেই কৌশলটা আমরা দেখব। কিন্তু তার আগে সাবান এবং ডিটারজেন্ট বলতে আমরা কি বুঝি, এদের রাসায়নিক কম্পোজিশনটা কি জিনিস, কি ধরনের যৌগ নিয়ে এরা তৈরি, সেই জিনিসটা আমরা একটু দেখে নিব। আমরা দেখব পরিষ্কারক পদার্থ হিসাবে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, পৃষ্ঠতল সক্রিয় পদার্থ কাকে বলা হয়? যারা জলের পৃষ্ঠটান হ্রাস করে, জলের পৃষ্ঠটান হ্রাস করে তাদেরকে বলা হয় পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। আর এ ধরনের পৃষ্ঠতল সক্রিয় পদার্থের উদাহরণ হলো সাবান, ডিটারজেন্ট, এরা পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। সাবান হলো বড় বড় জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ পরে। মনে রাখবে যে সমস্ত যৌগ জলে যুক্ত করলে জলের পৃষ্ঠটান হ্রাস করে তাদের বলা হয় পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। আর এই পৃষ্ঠতল সক্রিয় পদার্থের উদাহরণ হলো সাবান, ডিটারজেন্ট। এবার সাবানটা কি জিনিস? সাবানের রাসায়নিক পরিচয় কি? সাবান হলো বড় বড় জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে আমরা সাবান বলে থাকি। যেমন C17H35COON, এটা হলো একটা সাবান, এর নাম সোডিয়াম স্টেরেট। সোডিয়াম স্টেরেট। সাবানে যদি সোডিয়াম লবণ ব্যবহার করি, সোডিয়াম ঘটিত সাবান, এই সাবানগুলো নরম হয়, এদেরকে টয়লেট সপ বলা হয়, প্রসাধনী সাবান বলা হয়। আর যদি সাবানে সোডিয়াম ব্যবহার করা হয় তাহলে এরা শক্ত সাবান হয় এবং এই সাবানগুলো কাপড় কাচাতে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু সাবানে যদি আমরা ক্যালসিয়াম বা পটাশিয়াম লবণ ব্যবহার করি, পটাশিয়াম সাবান যদি হয় তাহলে সেই সাবানগুলো নরম হয় এবং এই সাবানগুলোকে আমরা টয়লেট সপ বা প্রসাধনী সাবান বলে থাকি। আর সাবান তৈরি করা হয় যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটাকে বলা হয় স্যাপনিফিকেশন বা সাবানীভবন। এস্টার জাতীয় যৌগ, এস্টারের সাথে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি ক্ষারের আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে সাবান তৈরি হয়। আর সেই সঙ্গে গ্লিসারল উৎপন্ন হয়। গ্লিসারল, যেটাকে উপজাত পদার্থ হিসাবে আমরা পাই। এভাবে যে সাবান তৈরি হলো, নানান ধরনের সাবান কিন্তু হতে পারে। যেমন প্রসাধনী সাবান। প্রসাধনী সাবান কোনগুলোকে বলা হবে? যে সাধারণত এদের অলিভ তেল বা নারকেল তেল দিয়ে তৈরি করা হয়। ফলে সাবান তৈরিতে যদি অলিভ অয়েল বা নারকেল অয়েল যদি ব্যবহার করা যায় তাহলে প্রসাধনী সাবান, বেশ উন্নত মানের সাবান তৈরি হয়। সেই সঙ্গে এদের মধ্যে রং এবং গন্ধ ইত্যাদি মিশিয়ে দিয়ে আকর্ষণীয় করে তোলা হয়। আবার সাবানের সাথে যদি আমরা ওষুধযুক্ত সাবানে যদি নিম যুক্ত করা যায় বা সাবানে যদি পুদিনা যুক্ত করা যায় বা যদি ডেটল যুক্ত করা যায়, স্যাভলন ইত্যাদি যদি যুক্ত করা যায় তাহলে সাবানে অ্যান্টিসেপটিক ধর্ম বৃদ্ধি পায়। তখন সেই সাবানগুলোকে বলা হয় ওষুধযুক্ত সাবান। আবার অনেক সময় সাবানে অ্যান্টিসেপটিক ধর্মের সাথে সাথে দুর্গন্ধনাশক হিসাবেও ব্যবহার করে। সাবানে যদি বায়োথায়নেল যদি যুক্ত করা যায় তাহলে সাবানে দুর্গন্ধনাশক সাবান পরিণত হয় এবং অ্যান্টিডিওডেন্ট যাকে বলা হয়, দুর্গন্ধনাশক সাবান কিন্তু আমরা ব্যবহার করে থাকি। মনে রাখবে যে সাবানে ঔষধ বা ওষুধযুক্ত সাবান, নিম, ডেটল, স্যাভলন ইত্যাদি যুক্ত করে ঔষধযুক্ত সাবান যুক্ত করা হয় এবং সাবানে বাইথায়নেল অর্থাৎ দুর্গন্ধনাশক বাইথায়নেল যুক্ত করলে সাবান দুর্গন্ধনাশক কিন্তু হবে। তো মনে রাখবে সেই সঙ্গে সাবানে যদি আমরা স্বচ্ছ সাবান
স্বচ্ছ সাবান, সাবানে যদি ইথানল যুক্ত করা যায়, সাবানে ইথানল যুক্ত করলে সাবান স্বচ্ছ সাবানে পরিণত হয়। আমরা যেমন গ্লিসারিন সাবানগুলো দেখি বেশ স্বচ্ছ। লন্ড্রি সাবান, বিভিন্ন ধরনের সাবান হয়, সাবানগুলোর এই যে বিভিন্ন উপাদান যুক্ত করে বিভিন্ন গুণসম্পন্ন করা হয়। যেমন লন্ড্রি সাবান খুব উন্নত মানের, খুব ভালো সাবান হওয়া দরকার। এবং লন্ড্রি সাবানে আমরা ফিলার যুক্ত করি বা ফিলার যুক্ত করা হয়, এবং ফিলার কি করে, সাবানের কিন্তু গুণগত মান বৃদ্ধি করে। ফলে সাবানের গুণগত মান বৃদ্ধির জন্য যে উপাদানটা যুক্ত করা হয় তাকে কিন্তু ফিলার বলে। এবং ফিলারের উদাহরণ যেমন সোডিয়াম কার্বনেট, যেমন সোডিয়াম সিলিকেট, এদেরকে ফিলার হিসাবে ব্যবহার করা হয়। আবার সাবানে বিল্ডার যুক্ত করা হয়, সাবানে বিল্ডার যুক্ত করা হয়, ফলে ফিলার যুক্ত করা হয় গুণগত মান বৃদ্ধির জন্য। আবার সাবানে বিল্ডার যুক্ত করা হয়, এটা কিন্তু কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে এই ধরনের বিল্ডারের উদাহরণ যেমন সোডিয়াম ট্রাইপলিফসফেট, এরা কি করে, সাবানের কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে লন্ড্রি সাবান এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে আমরা সাবানের গুণগত মান এবং কার্যকরী মানের বৃদ্ধি ঘটাই। সাবান, দাড়ি কামানো সাবানে আমরা দু ধরনের পদার্থ ব্যবহার করি। যেমন গ্লিসারল ব্যবহার করা হয়। গ্লিসারলের কাজ হলো ফেনাকে না শুকাতে দেওয়া, ফলে ফেনা শুকায় না। আর একটা পদার্থ ব্যবহার করি রোজিনের কাজ হলো বেশি করে ফেনা তৈরি করা। এই রোজিন সোডিয়াম রোজিনেট জাতীয় আঠা তৈরির মাধ্যমে বেশি করে ফেনা তৈরি করে। সুতরাং দাড়ি কামানো সাবানে গ্লিসারল ব্যবহার করা হয় বেশি করে, যাতে ফেনা না শুকায়। আর রোজিন জাতীয় যৌগগুলো আমরা ব্যবহার করি যাতে বেশি করে ফেনা উৎপন্ন হয়। সোডিয়াম রোজিনেট জাতীয় আঠা তৈরির মাধ্যমে বেশি করে ফেনা গঠন করে। সাবান ও ডিটারজেন্টের ক্রিয়া। সাবান, ডিটারজেন্ট আমরা নোংরা পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকি। মনে রাখবে, এরা মিশেল গঠনের মাধ্যমে কিন্তু নোংরা পরিষ্কার করে, আমরা যখন জামা কাপড়ে নোংরা আটকে থাকে, ধরে নিলাম একটা জামা কাপড়, এর গায়ে যখন নোংরা আটকে থাকে এবং আমরা যখন সাবান বা ডিটারজেন্ট যুক্ত করি, সাবান বা ডিটারজেন্ট এই সমস্ত যৌগের অণুতে একটা জল আকর্ষী ধ্রুবীয় অংশ আর একটা হলো জল বিকর্ষী অধ্রুবীয় অংশ। যখন এই জলে যখন সাবান যুক্ত করা হয় এবং ওই সাবান জলে নোংরা জামা কাপড় চুবালে সেই নোংরাটা কিন্তু তেল জাতীয় পদার্থ, এবং সাবানের যে অধ্রুবীয় অংশ এটা তেলে দ্রাব্য, অধ্রুবীয় অংশটি তেলে দ্রাব্য আর ধ্রুবীয় অংশটি জলে দ্রাব্য। ফলে এই তেলের মধ্যে অধ্রুবীয় অংশটি যুক্ত হবে এবং ধ্রুবীয় অংশটি বাইরের দিকে থেকে এরা কিন্তু মিশেল গঠন করে। এইভাবে এরা মিশেল গঠন করে, যা ধ্রুবীয় অংশটা বাইরের দিকে থাকে আর অধ্রুবীয় অংশটা কিন্তু ভিতরের দিকে থাকে। ফলে জল আর তেলের সংযোগস্থলে এরা অধিশোষিত হয়, একটা পাতলা আস্তরণ তৈরি করে। এবং এই সমজাতীয় আধানগুলোর মধ্যে বিকর্ষণের ফলে এরা যখন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় তখন জামার গায়ে আটকে থাকা নোংরা তেল জাতীয় পদার্থটা জামা কাপড় থেকে পৃথক হয়। সুতরাং সাবান বা ডিটারজেন্ট মিশেল গঠনের মাধ্যমে নোংরা জামা কাপড় পরিষ্কার করে। কিন্তু সাবান বা ডিটারজেন্টকে যখন জলে যুক্ত করা হয় তখন একটা নির্দিষ্ট গাঢ়ত্ব, যাকে সিএমসি গাঢ়ত্ব বলা হয়, সিএমসি গাঢ়ত্বে এরা মিশেল গঠন করে। এদের ধ্রুবীয় অংশ বাইরের জলের দ্রাব্য আর অধ্রুবীয় অংশ তেলের দ্রাব্য। ফলে অধ্রুবীয় অংশটা তেলের সঙ্গে আটকে যায়, ধ্রুবীয় অংশটা জলের মিশে থাকে। আর এভাবে এরা কি করে তেল আর জলের আন্তঃপৃষ্ঠে অধিশোষিত হয়
এবং মিশেল গঠনের মাধ্যমে এরা সমজাতীয় আয়নগুলো বিকশিত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় জামা কাপড় থেকে নোংরা পোকে জলে যুক্ত করার ফলে এদের গাঢ়ত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের ধ্রুবীয় অংশটি বাইরের দিকে আর অধ্রুবীয় অংশটি ভিতরের দিকে জমা হতে থাকে এবং গাঢ়ত্ব বৃদ্ধির সাথে সাথে যখন সংকট গাঢ়ত্ব অর্থাৎ সিএমসিতে পৌঁছায় তখন এরা এরকম আয়নীয় বলয় তৈরি করে যাকে মিশেল বলে। সুতরাং মিশেল গঠনের ক্ষেত্রে ধ্রুবীয় অংশটা বাইরের দিকে এবং অধ্রুবীয় অংশটা ভিতরের দিকে থেকে আয়নীয় বলয় তৈরি করে। ওইরকমই সোডিয়াম লোরিল সালফেট যে সাবান তার একটা আয়নীয় বলয় আমরা দেখতে পাচ্ছি, তার একটা আমরা সাবান ডিটারজেন্টের ক্রিয়া লক্ষ্য করব। জামা কাপড়ে আটকে থাকা নোংরাটার সাথে ডিটারজেন্ট বা সাবান যখন যুক্ত করা হয় তখন তারা সেই নোংরাটার সাথে যুক্ত হয়ে একটা মিশেল গঠন করে এবং সমজাতীয় আয়নগুলোর মধ্যে বিকর্ষণ ক্রিয়া করায় তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় এবং জামা কাপড় থেকে নোংরাটা দূর হয়। মনে রাখবে, জামা কাপড়ে গায়ে আটকে থাকা নোংরাটা তেল জাতীয় পদার্থ হয় এবং সাবান ডিটারজেন্টের ধ্রুবীয় অংশটা বাইরের দিকে, অধ্রুবীয় অংশটা তেলে দ্রবীভূত হয় এবং মিশেল গঠন করে। এ ধরনের মিশেল গঠিত হওয়ার ফলে সমজাতীয় আয়নগুলো বিকশিত হয় এবং তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় তেলসহ জামা কাপড় থেকে দূর হয়। এভাবে সাবান এবং ডিটারজেন্ট এদের জল আকর্ষী এবং জল বিকর্ষী অংশ অনেক সময় পরীক্ষায় চিহ্নিত করতে বলে। সাবান এবং ডিটারজেন্ট এই সমস্ত যৌগের অণু জল আকর্ষী এবং জল বিকর্ষী অংশ অনেক সময় পরীক্ষায় চিহ্নিত করতে বলে। আমরা ওরকম 3টা যৌগ লিখে রেখেছি, আমরা এখানে দেখব এই সমস্ত অণুর কোন অংশটা জল আকর্ষী এবং কোন অংশটা জল বিকর্ষী। মনে রাখবে, যতদূর পর্যন্ত কার্বন আর হাইড্রোজেন নিয়ে হাইড্রোকার্বন শৃঙ্খলটা তৈরি হবে সেটাকে বলা হবে জল বিকর্ষী। তাহলে আমরা যদি এই অণুটার ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটা কিন্তু হবে জল বিকর্ষী, এই অংশটা হবে জল বিকর্ষী। যখনই অন্য পরমাণু শুরু হয়ে গেল, খেয়াল রাখবে, যখনই অন্য পরমাণু শুরু হয়ে যাবে, কার্বন হাইড্রোজেন ছাড়া যখন অন্য পরমাণু শুরু হয়ে যাবে তখন সেই অংশটা হয়ে যাবে জল আকর্ষী। ফলে জল আকর্ষী অংশ হবে এটা এই যৌগটার ক্ষেত্রে। আবার অন্য ক্ষেত্রে দেখবে কার্বন আর হাইড্রোজেনে হাইড্রোকার্বন শৃঙ্খলটা এই পর্যন্ত আছে, যখনই অন্য কোনো পরমাণু শুরু হবে, কার্বন হাইড্রোজেন ছাড়া নাইট্রোজেন শুরু হয়ে গেল, ফলে পরের অংশটা হয়ে যাবে জল আকর্ষী। এই অংশটা হবে জল আকর্ষী। আর এখানে শুধু কার্বন আর হাইড্রোজেন আছে, ফলে এই অংশটা হবে জল বিকর্ষী। জল বিকর্ষী। আমরা পরের অণুটার ক্ষেত্রে যদি দেখি, কার্বন আর হাইড্রোজেন মিলে এই পর্যন্ত আছে, তারপরে কার্বনের সাথে অন্য পরমাণু কার্যকরী গ্রুপের মতো কার্বনের সাথে যেহেতু অন্য পরমাণু যুক্ত হয়ে গেছে, ফলে এই অংশটা হবে জল আকর্ষী। আর কার্বন আর হাইড্রোজেন মিলে যে অংশটা এটা হবে জল বিকর্ষী। আমরা এইভাবে কোন একটা সাবান বা ডিটারজেন্টের অণুর কোন অংশটা জল আকর্ষী এবং কোন অংশটা জল বিকর্ষী আমরা সহজে চিহ্নিত করতে পারি। মনে রাখবে, যে কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত যতটা অংশ, সেই অংশগুলোকে বলা হয় জল বিকর্ষী। যখনই কার্বনের সাথে অন্য পরমাণু বা অন্য পরমাণু দিয়ে শুরু হবে তখন সেই অংশটা হয়ে যাবে জল আকর্ষী অংশ। পরে আমরা দেখব সাবান আর ডিটারজেন্ট এদের ব্যবহারের কিছু সুবিধা অসুবিধা আছে। যেমন সাবান আর ডিটারজেন্ট, সাবান এটা জৈব বিশ্লেষক, কিন্তু ডিটারজেন্ট জৈব বিশ্লেষণ নয়। জৈব বিশ্লেষণ নয়, ফলে সাবান জল দূষণ ঘটায় না, কিন্তু ডিটারজেন্ট জল দূষণ ঘটায়। আবার সাবানকে ক্ষর জলে বা আম্লিক জলে ব্যবহার করা যায় না, ক্ষর জল বা আম্লিক জলে ব্যবহার করা যায় না। অন্যদিকে কি হয়, ডিটারজেন্ট ক্ষর বা আম্লিক যে কোনো জলে ব্যবহার করা যায়, ক্ষর জল বা আম্লিক জল।
ব্যবহৃত হয়। ফলে সাবান এবং ডিটারজেন্ট, সাবানের ফেনা তৈরি করার ক্ষমতা কম, ডিটারজেন্টের ফেনা তৈরি করার ক্ষমতা বেশি। সাবানের পরিষ্কার করার ক্ষমতা ডিটারজেন্ট অপেক্ষা কম, আবার ডিটারজেন্টের পরিষ্কার করার ক্ষমতা সাবান অপেক্ষা বেশি। সুতরাং সাবান এবং ডিটারজেন্ট দুটো যৌগেরই কিছু ব্যবহার করার সুবিধা অসুবিধা আছে। যেমন সাবান জৈব বিশ্লেষক, ফলে জল দূষণ ঘটায় না। অন্যদিকে ডিটারজেন্ট জৈব বিশ্লেষ্য না হয়, অবিশ্লেষ্য হয়, জল দূষণ ঘটায়। আবার সাবান ক্ষরজল বা আম্লিক জলে ব্যবহার করা যায় না, ডিটারজেন্টকে কিন্তু আমরা ক্ষরজল বা আম্লিক জলে ব্যবহার করতে পারি। এবার ক্ষরজলে কেন সাবান ব্যবহার করা যায় না? কারণ মনে রাখবে, জলের মধ্যে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি লবণ উপস্থিত থাকে তাহলে সেই জলটা ক্ষর হয়। আমরা এই জলে যখন সাবান ঘষি, সেই সাবানগুলো আমরা জানি বড় বড় জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। এদেরকে যখন জলে যুক্ত করা হয় তখন এই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়নের সঙ্গে সাবানের রাসায়নিক বিক্রিয়া ঘটে, এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে এরা জলে অদ্রাব্য লবণ গঠনের মাধ্যমে নিচে থিতিয়ে পড়ে। যেমন সাবানের সাথে যে ক্যালসিয়াম আয়নের বিক্রিয়া ঘটবে এবং ক্যালসিয়াম এর লবণ তৈরি করবে, এবং এই ধরনের ক্যালসিয়াম লবণ জলে অদ্রাব্য হয়, এরা লবণ গঠনের মাধ্যমে নিচে থিতিয়ে ফেলবে। ফলে সাবান জলের সংস্পর্শে আসতে পারবে না, ফলে জল কিন্তু যে সাবানের যে ক্রিয়া, সেই ক্রিয়াটা ঘটাতে পারবে না। সুতরাং ক্ষর জলে সাবান ব্যবহার করা যায় না, কারণ ক্ষরতা সৃষ্টিকারী যে আয়নগুলো আছে সেই আয়নগুলো সাবানের সঙ্গে বিক্রিয়া করে জলে অদ্রাব্য লবণ তৈরি করে এবং জলের নিচে থিতিয়ে পড়ে। ফলে সাবান জলের সংস্পর্শে আসতে পারে না, ফেনা উৎপন্ন করতে পারে না, ফলে জামা কাপড়ও পরিষ্কার করতে পারে না। সাবান এবং ডিটারজেন্ট এই সমস্ত যৌগের অণু জল আকর্ষী এবং জল বিকর্ষী অংশ অনার সময় পরীক্ষায় চিহ্নিত করতে বলে। আমরা ওরকম 3টা যৌগ লিখে রেখেছি, আমরা এখানে দেখব এই সমস্ত অণুর কোন অংশটা জল আকর্ষী এবং কোন অংশটা জল বিকর্ষী। মনে রাখবে, যতদূর পর্যন্ত কার্বন আর হাইড্রোজেন নিয়ে হাইড্রোকার্বন শৃঙ্খলটা তৈরি হবে সেটাকে বলা হবে জল বিকর্ষী। ফলে আমরা যদি এই অণুটার ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটা কিন্তু হবে জল বিকর্ষী, এই অংশটা হবে জল বিকর্ষী। যখনই অন্য পরমাণু শুরু হয়ে গেল, তো খেয়াল রাখবে, যখনই অন্য পরমাণু শুরু হয়ে যাবে, কার্বন হাইড্রোজেন ছাড়া যখন অন্য পরমাণু শুরু হয়ে যাবে, তখন সেই অংশটা হয়ে যাবে জল আকর্ষী। ফলে জল আকর্ষী অংশ হবে এটা এই যৌগটার ক্ষেত্রে। আবার অন্য ক্ষেত্রে দেখবে কার্বন আর হাইড্রোজেনই হাইড্রোকার্বন শৃঙ্খলটা এই পর্যন্ত আছে, যখনই অন্য কোনো পরমাণু শুরু হবে, কার্বন হাইড্রোজেন ছাড়া নাইট্রোজেন শুরু হয়ে গেল, ফলে পরের অংশটা হয়ে যাবে জল আকর্ষী। এই অংশটা হবে জল আকর্ষী, আর এখানে শুধু কার্বন আর হাইড্রোজেন আছে, ফলে এই অংশটা হবে জল বিকর্ষী। জল বিকর্ষী। আমরা পরের অণুটার ক্ষেত্রে যদি দেখি, কার্বন আর হাইড্রোজেন মিলে এই পর্যন্ত আছে, তারপরে কার্বনের সাথে অন্য পরমাণু, কার্যকরী গ্রুপের মতো কার্বনের সাথে যেহেতু অন্য পরমাণু যুক্ত হয়ে গেছে, ফলে এই অংশটা হবে জল আকর্ষী। আর কার্বন আর হাইড্রোজেন মিলে যে অংশটা, এটা হবে জল বিকর্ষী। আমরা এইভাবে কোন একটা সাবান বা ডিটারজেন্টের অণুর কোন অংশটা জল আকর্ষী এবং কোন অংশটা জল বিকর্ষী আমরা সহজে চিহ্নিত করতে পারি। মনে রাখবে, যে কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত যতটা অংশ, সেই অংশগুলোকে বলা হয় জল বিকর্ষী। যখনই কার্বনের সাথে অন্য পরমাণু বা অন্য পরমাণু দিয়ে শুরু হবে, তখন সেই অংশটা হয়ে যাবে জল আকর্ষী অংশ।